ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2016 সালের যে নিয়োগ করেছিল শিক্ষক শিক্ষিকা এবং সেই সাথে অশিক্ষক কর্মীদের, প্রায় 26,000 নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তো সেক্ষেত্রে সেই নিয়োগে আমরা জানি যে প্রথমে সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার তিনি বেশ কিছু চাকরি বাতিল করেছেন, যেগুলো আইডেন্টিফাই করা গেছিলো বাই দ্য ইনভেস্টিগেশন অফ সিবিআই। দেন পরবর্তী ক্ষেত্রে সেই মামলা ডিভিশনে যায়, ডিভিশন থেকে সুপ্রিমে যায়, সুপ্রিম থেকে ফিরে আসে স্পেশাল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের, এবং জাস্টিস বসাক সেক্ষেত্রে প্রচুর ইরেগুলারিটি তিনি দেখতে পান এবং সেক্ষেত্রে আইডেন্টিক্যালি পুরো প্যানেলটাই তিনি বাতিল করে দেন। এবং সম্প্রতি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে 3 সদস্যের প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু এই মামলার উপরে স্টে দেওয়া হয়, অর্থাৎ এই প্যানেল বাতিলের উপর কিন্তু একটা স্টে পড়ে গেছে এবং সেটা 16ই জুলাই। তো সেক্ষেত্রে মামলার শুনানি, পরবর্তী শুনানি হবে, সেক্ষেত্রে কী হয় কি না দেখা যাবে। তবে এক্ষেত্রে যে আর্গুমেন্টগুলো উঠে এসছে এবং যারা আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন দুই পক্ষ থেকেই, তো সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, সুপ্রিম কোর্ট কিন্তু পুরো প্যানেল বাতিলের দিকে আর এগোচ্ছে না। সেক্ষেত্রে শুধুমাত্র যোগ্য অযোগ্য আইডেন্টিফিকেশান করা হবে এবং যে এভিডেন্সগুলো আছে তার বেসিসেই, অর্থাৎ ওএমআর শিট যেগুলো কালেক্ট হয়েছে গাজিয়াবাদ থেকে এবং সেই সাথে মানে পবন বানসালের এক্স যিনি নাইসার একজন অধিকর্তা ছিলেন, তার বাড়ি থেকে যে ওএমআর শিট কালেক্ট হয়েছে স্ক্যান কপি সেটাই, এবং তার সাথে এসএসসি সার্ভারের যে ডেটাগুলো আছে তার বেসিসে কিন্তু কোথাও গিয়ে যোগ্য অযোগ্য বাছাইটা কিন্তু হয়ে যাবে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এসএসসির এই কাজে, এই ভোটের ব্যস্ততা থাকাকালীন তিনি কিন্তু এই কাজে যোগ্য অযোগ্য বাছাইয়ের জন্য কিন্তু তিনি নির্দেশও কিন্তু দিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি তার উপর সুপারভাইজ করবেন। তো স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে মোটামুটিভাবে যোগ্য অযোগ্য বাছাই কিন্তু সম্ভব হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে যে ইরেগুলারিটিগুলো ধরা পড়েছে 3-4 ক্যাটাগরির মধ্যে, যেমন প্যানেল না থেকে চাকরি, দেন পরবর্তী ক্ষেত্রে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরে চাকরি, দেন পরবর্তী ক্ষেত্রে আরও আছে যেগুলো, সেটা হচ্ছে ওএমআর শিট সাদা খাতা দিয়ে চাকরি। তো এই যাবতীয় জিনিসগুলো বা অ্যাপ্লিকেশন না করে চাকরি, তো এইগুলো কিন্তু কোথাও কি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি এখান থেকে যোগ্য অযোগ্য বাছাইটা হয়ে যাবে। এবার এটা গেল স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বেশ কিছু জিনিস। এবং এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে টেন্ডার হয়নি, তো এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা ব্যাখ্যা দিয়েছে যে লিমিটেড টেন্ডার হয়েছিল, 4টে এজেন্সিকে ডাকা হয়েছিল, দেন তাদের কাছে এভিডেন্স নেই, অন্য কোথাও রেখেছিল, সেটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, বাট সেটাও কোথাও কি রিকভারি কিন্তু করা গেছে। তো এখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কম্প্রোমাইজের দিকে এগিয়েছে এবং এই জায়গাটা ছেড়ে দিয়েছে, যে নাইসাকে বরাদ দিয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আরেকটা সংস্থাকে দিয়েছে নাইসা বরাদ বা তাদেরকে কাজ দিচ্ছিল, তো সেটাও কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট ওভারলুক করে কিন্তু যোগ্য অযোগ্য বাছাইয়ের দিকে হাঁটছে, পুরো প্যানেল কিন্তু বাতিলের দিকে এগোচ্ছে না এই স্কুল সার্ভিস কমিশনের 26,000 নিয়োগের ক্ষেত্রে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে মুচলেখা দেওয়ার ব্যাপারটা। মুচলেখা অলরেডি রিভিশন বেঞ্চে যখন মামলা ছিল তখন একবার মুচলেখা দিতে হয়েছিল সেই সমস্ত প্রার্থী যারা চাকরি করছেন, শিক্ষক অশিক্ষক এবং সেই সাথে অশিক্ষক কর্মী যারা আছেন। আর এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের এই যে বর্তমান যে সময়, এখানেও কিন্তু সেই একই রকম দিতে হবে, কিন্তু এক্ষেত্রে 2-3টে অ্যাডিশনাল পয়েন্ট এখানে অ্যাড হবে, যে যদি অযোগ্য হিসাবে প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো বেতন তো ফেরত দিতে হবে এবং সেই সাথে 12% রেট অফ ইন্টারেস্টে প্রতি বছর সুদে কিন্তু টাকাগুলো ফেরত দিতে হবে। তো এইরকম একটা জায়গা কিন্তু রয়েছে, অযোগ্য প্রমাণিত হলে কিন্তু পুরো টাকা এন্টায়ার যত টাকা সে তুলেছে এই সার্ভিস চলাকালীন সেটা এবং তার সাথে 12% ইন্টারেস্ট কিন্তু ফেরত দিতে হবে। তো এরকম একটা মুচলেখা হয়তো, কারণ সিঙ্গেল বেঞ্চে ওই অর্ডারগুলোকে স্যাটিসফাইড করেনি, ওগুলো কিন্তু স্টে দিয়েছে, বাট এই মুচলেখা এগুলো কিন্তু থাকবে আশা করা যাচ্ছে। তো এটা গেল স্কুল সার্ভিস কমিশনের ব্যাপারটা। এবার চলে আসি প্রাথমিক শিক্ষা পর্ষদের যে 3-3টে রিক্রুটমেন্ট হয়ে গেছে। দেখুন এখানে প্রথম কথা হচ্ছে, এই স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ওএমআর শিটটাই কিন্তু মেন, কারণ ওএমআর শিটে অনেকটা নাম্বার ছিল সেই ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে, কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে ওএমআর শিটের যে নাম্বার সেটা কিন্তু অনলি ফর এলিজিবিলিটি ছিল, অর্থাৎ একটা নিয়োগের ব্যাপারে মানে একটা বিরাট বড় ব্যাপার। আর সেক্ষেত্রে টেট 2014 যেটা হয়েছিল প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে, যে 3টি রিক্রুটমেন্টের কথা বলবো 2014 টেট নেই, তো টেটের ক্ষেত্রে কিন্তু অনলি এলিজিবিলিটি ছিল হচ্ছে এই টেটটা, অর্থাৎ 150 নাম্বার যদি কেউ 150-150 পান তাহলে সেক্ষেত্রে 5 নাম্বার সে বরাদ্দ পাবেন। তো এটা একটা যোগ্যতা, মানে এটা
অর্জন করতে পারলে সে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। যেমন আমার মাধ্যমিক পাস হয়, যেমন উচ্চ মাধ্যমিক পাস হয়, তো কোথাও গিয়ে টেটের বিষয়ে যে আমাদের যেটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেহেতু এই রাস্তায় অলরেডি হেঁটে ফেলেছে, বেশ কিছু জিনিস ওভারলুক করে গেছেন, এবং সেক্ষেত্রে বর্তমান হাইকোর্টের যিনি রাজশ্রী মান্তা রয়েছে তিনি একাধিক 30টি প্রশ্ন তিনি রেখেছেন, এবং এগুলো আশা করা যায় মোটামুটিভাবে পর্ষদ এখানে কাভার আপ করতে পারবে, এবং যে সমস্ত অ্যাডিশনাল পার্টি আছে এটাতে হয়তো রক্ষা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ সেই পথেই কিন্তু হাঁটবে না আশা করা যায়। কারণ সুপ্রিম কোর্টে যে বড় বড় ইস্যুগুলো ছিল সেগুলো কিন্তু কোথাও গিয়ে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সেগুলোকে ওভারলুক করা গেছে। তো প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু সেম, যে টেট নিয়ে যে বড় বড় কোশ্চেনগুলো যেগুলো এসেছে সেগুলো হয়তো ওভারকাম করা যাবে, এবং সেক্ষেত্রে টেট যে বাতিলের পথে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই হাঁটবে না, কারণ এর উপর একটা বড় লার্জার নাম্বারে কিন্তু নিয়োগ রয়েছে। তো এটা একটা বিষয়। কিন্তু নিয়োগের ক্ষেত্রে যে ইরেগুলারিটিগুলো ধরা পড়বে সেটা কিন্তু কোনো অংশে কেউ ছাড় পাবে না। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে অযোগ্য যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদের ক্ষেত্রে যেমন কোনো রেহাত বা বরাত কিছু নেই, এক্ষেত্রে এখানেও কিন্তু সেম এই 3টি নিয়োগ প্রক্রিয়া যদি কেউ অবৈধভাবে ঢোকে তার কিন্তু কপালে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ কিন্তু আগামী দিনে আসতে চলেছে, কারণ এতটা মাইনরিটলি করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে, যে কোনো কোর্টই এগুলো অবজার্ভ করছে। তো হাইকোর্টের ক্ষেত্রে যদি কোনো রিক্রুটমেন্ট নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ইরেগুলারিটি এগুলো কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেম 12% হয় না তো 15% রেট অফ ইন্টারেস্টটা তো ফেরত দিতে হতে পারে, এমন কিন্তু অর্ডার হতে পারে। তো সেক্ষেত্রে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে 3টি নিয়োগ প্রক্রিয়া 2014 টেট থেকে হয়ে গেছে। একটা হচ্ছে 42,949, একটা হচ্ছে যেটা কিন্তু 2016 সালে হয়েছিল, একটা হচ্ছে 16,500 যেটা 2020 সালে নোটিফিকেশন জারি হয়েছিল, একটা হচ্ছে 11,765 যেটা 2022 সালে হয়েছিল। এবার দেখুন 11,765 এক্ষেত্রে গোটা সুন্দর করে প্যানেল প্রকাশিত হয়েছে এবং তাদের সুপ্রিম কোর্টে প্যানেল জমা পড়েছে, এবং সেক্ষেত্রে সুন্দরভাবে লিস্ট আকারে 5% অ্যাডিশনাল দিয়ে প্যানেল বেরিয়ে গেছে, এবং এক্ষেত্রে তেমন কোনো অভিযোগ এই রিক্রুটমেন্টে নিয়োগের ক্ষেত্রে নেই। অর্থাৎ 2014 টেট পাস থেকে যে 11,765 যে নিয়োগ হয়েছিল তো সেখানে 17 টেটও অংশগ্রহণ করেছিল। তো এই নিয়োগে খুব একটা গুরুতর অভিযোগ নেই। তো এখানে যারা চাকরি পাবেন তারা বা পেয়েছেন তারা সেক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে সেফ সিকিউর জন্য আছে, এটা বলাই যায়। মানে এখানে খুব একটা ইরেগুলারিটি কিছু নেই। তো এই রিক্রুটমেন্টে যারা চাকরি পেয়েছে তাদের ততটা ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কিছু নেই। দেন চলে আসবো 16,500 যেটা 2020 সালে নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে ডিসেম্বর মাসে। সেক্ষেত্রেও অভিযোগ তেমন নেই, এবং বিএড এবং ডিএলএডের যে সমস্যা সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেন্ডে এখানে বসতে পেরেছিল। তো বিএড এবং ডিএলএড প্রত্যেকে এখানে বসেছিল, এবং সুপ্রিম কোর্টের শুনানিতে মোটামুটি উঠে এসে ক্লারিফিকেশন হয়ে গেছে, মোটামুটি বিএডে এখানে অগ্রাধিকার পেয়ে এবং এখানে তারা নিজেদের মতন গেছে, এবং এখানেও খুব একটা অভিযোগ নেই, কারণ প্যানেল পাবলিশড হয়েছিল এবং সেক্ষেত্রে সব কিছু মোটামুটি মেনটেন হচ্ছে। যে 3929 ব্যাপারটা আজকে মামলা উঠছে, আশা করি সেটাও নিষ্পত্তি হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। তো এই মোটামুটি 16,500 নিয়ে ব্যাপার, এটাও খুব একটা অভিযোগ কিন্তু গুরুতর অভিযোগ কিন্তু কয়েকটা সিলি মিস্টেক আছে, যেমন কাউকে ট্রেনিংয়ে মনোজ কুমার প্রামাণিক বলে একজন আছে যার ট্রেনিংয়ের নাম্বার ম্যাক্সিমাম 15 পেতে পারে, সেখানে 17-18 দিয়েছে। তো কয়েকটা সিলি মিস্টেক আছে, এরকম কিছু জিনিস বাদ দিলে এই প্যানেলও কিন্তু সেরকম কিছু নেই। যে প্যানেলের সবথেকে বেশি গরমিল সেটা হচ্ছে 42,949 যে প্যানেল, যেটা 2016 সালে নিয়োগ হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু প্রথম কথা প্যানেল কোনোদিন পাবলিশ হয়নি। পরবর্তী ক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলির অর্ডারে শুধুমাত্র ঘেঁটে দেওয়ার জন্য কয়েকটা শুধু ব্রেকআপ তালিকা বের করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং পরবর্তী ক্ষেত্রে প্যানেল না দেওয়ার জন্য পর্ষদ ডিভিশনে অ্যাপিল করে রমেশ মালিক মামলার ক্ষেত্রে, এবং কিছু শিক্ষক শিক্ষিকা যে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায় প্যানেলকে না প্রকাশ করার জন্য। পরবর্তী ক্ষেত্রে এই ধরনের মামলায় যে ইরেগুলারিটিগুলো উঠে আসবে, যেমন রিজার্ভেশন একদমই মানেনি, ক্যাটাগরি টু ক্যাটাগরি রেখে দিয়েছে, অর্থাৎ আনরিজার্ভ বা জেনারেল সিটে কোনো SC/ST ওবিসিকে ঢোকানো হয়নি, এটা তো মারাত্মক হারে, এটা ধরা পড়বেই, আজ হোক কাল হোক এই জিনিস সামনে আসবে। এবং এখানে যে প্যানেলের বাইরে গিয়ে চাকরি, ওভার সিটের চাকরি, 6টা ডিস্ট্রিক্টে 932 জন ওভার সিটের চাকরি করেছে, 94 জন প্যানেলের বাইরে গিয়ে চাকরি, মানে 1000টা অভিযোগ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্টে যারা চাকরি পেয়েছেন, যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, এবং যারা বেআইনিভাবে এই যে রিজার্ভেশন মেনটেন না করে যারা অবৈধভাবে ঢুকে বসে আছেন আনফিট হয়ে, তাদের ক্ষেত্রে এগুলো ধরা পড়লে কিন্তু আগামী দিনে এদের কিন্তু চরম অবস্থা থেকে চরম অবস্থার মধ্যে পড়তে হবে। আর এগুলো কোথায় ধরা পড়বে? নাম্বার 1, 32,000 মামলা, সেক্ষেত্রে প্রিয়াঙ্কা নস্কর আদার্স, সেখানে একাধিক সিঙ্গেল ম্যাচে একাধিক অভিযোগ ছিল যে প্যানেল বারবার চাওয়া হচ্ছিল, সেক্ষেত্রে সেটা দেওয়া হয়নি কোথাও গিয়ে। তারপরে একাধিকবার কেন লোয়ার মেরিটের ছেলেমেয়েগুলো চাকরি করছিল, হায়ার মেরিটের ছেলেমেয়েগুলো কেন এখনও বাইরে রয়েছে, এই সমস্ত অভিযোগগুলো তো সেখানে রয়েছে। দেন একাধিক বিষয় হচ্ছে জাসার মান্তাসারের কোর্টে রয়েছে, যেমন বেশ কয়েকটি ডিস্ট্রিক্টের মামলা, কাট অফের যে মামলা, এগুলো তো গুরুত্ব পাবেই, কারণ একদিন না একদিন এই কাট অফটা কেন এরকম হলো, কোথাও না কোথাও গিয়ে এই সত্য
উদ্ঘাটন হবে যে 42,949 কেন 10 পেয়ে চাকরি করছে আর কেন 16, 17, 18, 19 পেয়ে রিজার্ভ ক্যান্ডিডেট ছেলেমেয়েগুলো মালদাতে চাকরি পায়নি। এই প্রশ্ন তো আজ না হোক কাল উঠবেই, এবং সেক্ষেত্রে উঠলে কিন্তু এদিক থেকে হোক না হলে ওদিক থেকে হোক এক জায়গায় ধরা পড়বেই, হয় সিঙ্গেল বেঞ্চ, না হলে ডিভিশন বেঞ্চ, না হলে সুপ্রিম কোর্ট, কোনো না কোনো এক জায়গায় এই জিনিস প্রকাশিত হবে। প্যানেল আটকে রাখা যাবে না, আর প্যানেল যেদিন প্রকাশিত হবে সেদিন এই রিক্রুটমেন্টের একটা অধিক অংশ কিন্তু আজকে ওই সেম সেসের ক্ষেত্রে যেমন আনফিট অবস্থায় বা অযোগ্য হিসেবে প্রমাণিত হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তাই হবে। অর্থাৎ 2014 টেট থেকে যে 3টি নিয়োগ প্রক্রিয়া হয়েছে 2016 সালেরটা বাদ দিয়ে, অর্থাৎ 42,949 বাদ দিয়ে 2020 সালে 16,500 এবং 11,765 2022 সালে এই রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেশন করেছিল এবং চূড়ান্ত সিলেকশন পেয়েছে এবং স্কুল জয়েন করেছে তারা মোটামুটিভাবে সেফ। আর বাকিদের ক্ষেত্রে 42,949 অন্তত নন 10 প্যানেলের ক্ষেত্রে অনেকটা অংশই কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়তে চলেছেন আগামী কিছুদিনের মধ্যে, এবং এটা কিন্তু হবে। ডিভিশন বেঞ্চে মামলা উঠলে কিন্তু মোড় ঘুরতে থাকবে। তো যাক, এই ছিল আজকের বড় ভিডিও। আশা করা যায় স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।